শুনছেন শান্তনু মৈত্রর ফেরারি মন, দীপ বসুর কণ্ঠে। স্টেশন জয়সলমীর, রাত ৩টে। খুব ছোটবেলায় বেনারসে আমাদের বাড়ির উল্টো দিকে ছিল আলাউদ্দিন খাঁ সাহেবের বাড়ি। আমি যখনই কান্নাকাটি করতাম তখনই নাকি আমাকে খাঁ সাহেবের বাড়ি দিয়ে আসা হতো, আর আমি ওর বাজনা শুনতে শুনতে চুপ করে যেতাম। কে জানে, হয়তো সুরের ঘোর তখনই রক্তে ঢুকে গিয়েছিল। আমার মা লখনউয়ের মেয়ে ছিলেন। আমার জন্ম লখনউয়ে। মা ছিলেন ট্রেন্ড কত্থক ডান্সার। আমার বাবা কাকারা ছিলেন ওপার বাংলার লোক। দেশভাগের পর বেনারসে চলে আসেন, কারণ বেনারস তখন ক্লাসিক্যাল মিউজিকের পীঠস্থান। আসলে আমাদের বাড়িতে ক্লাসিক্যাল মিউজিকের একটা ঐতিহ্য বরাবরই ছিল। আমার বাবা কাকারা কেউ সরোদ, কেউ সেতার বাজাতেন, কেউ বা গান করতেন। আমার বাবা খুব ভালো সরোদ বাজাতে পারতেন, কিন্তু দূর থেকে যা ভাবা যায় সব সময় তা হয় না। বেনারসে থাকতে শুরু করার পর মোহভঙ্গ হল। আমার বাবা দিল্লি চলে এলেন পড়াশোনা এবং কাজের সূত্রে। দিল্লিতে আমরা প্রথম থাকতাম প্যাটেল নগরে। ক্লাস 6-এ পড়ার সময় এলাম চিত্তরঞ্জন পার্ক। প্রথম জানলাম বাঙালি কাকে বলে। একটা ওয়ান ল্যাঙ্গুয়েজ কমিউনিটি, দুর্গাপুজো, বাঙালি দোকানদার, কাজের লোক, জমিয়ে আড্ডা, সব এক্সপিরিয়েন্স করলাম। আমি যখন ছোট তখন কিন্ডারগার্টেন স্কুল সবে চালু হচ্ছে দেশে। আমি যে স্কুলে পড়তাম সেখানকার হেডমিস্ট্রেস ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান, আর তার মেয়ে ছিল জো। একবার স্কুলের ফাংশনে জোয়ের সঙ্গে এলো তার বন্ধু সুস্মিত বোস। প্রথম একটা যন্ত্র দেখলাম, গিটার। সে একেবারে দারুণ ব্যাপার। গিটারের আওয়াজ, ওই রকম একটা এনভায়রনমেন্ট, একেবারে মোহিত হয়ে গেলাম। অবশ্য মোহিত হওয়ার পেছনে সুস্মিত বোসের অবদান অনেকটাই। 6 ফুট মতো লম্বা, ঘাড় অবধি চুল, মুখে চাপ দাড়ি, প্রায় যীশুখ্রিস্টের মতন দেখতে। জো আর সুস্মিত বোস গাইল, উই হ্যাড জয়, উই হ্যাড ফান, উই হ্যাড সিজনস ইন দ্য সান। সময়টা 70-এর দশকের প্রথম দিক। উডস্টকের হ্যাংওভার তখনও চলছে। সেই থেকে ওয়েস্টার্ন মিউজিক দারুণ ভালোবেসে ফেললাম। তার আগে অবধি কিন্তু নির্ভেজাল ইন্ডিয়ান ক্লাসিক্যাল ছাড়া কিছু শুনিনি। ডিলান থেকে শুরু করে নানা ধরনের ওয়ার্ল্ড মিউজিক, ফোক মিউজিকের দুনিয়ায় চলে এলাম। আমি যখন একটু বড়, মানে স্কুলের উঁচু ক্লাসে, তখন নিজে নিজে রেকর্ড কিনতে যেতাম, পুরনো রেকর্ড। দিল্লিতে যে জায়গাটা এম্বাসিগুলো সব রয়েছে সেখান থেকে প্রত্যেক রোববার নিলাম হতো। সেই নিলামে পুরনো রেকর্ড কিনতাম। প্রায় সব সময়ই কোনো না কোনো এম্বাসির অফিসিয়ালরা ট্রান্সফার হতেন। তারা যাওয়ার সময় এই সব রেকর্ড বিক্রি করে দিয়ে যেতেন। আমি সেই রেকর্ড কিনে এনে গান শুনতাম আর দেশ বিদেশে বেড়াতে যেতাম কল্পনায়। আমার বাবা যেমন চাকরি করতেন তাতে আমাকে বিদেশে রেখে পড়ানো সম্ভব ছিল না, আর আমি এত কিছু ব্রিলিয়েন্ট ছাত্র ছিলাম না যে স্কলারশিপ নিয়ে পড়তে যেতে পারব। তো সেই পুরনো রেকর্ডের ছবিগুলো হাঁ করে দেখতাম আর মনে মনে সেই রাস্তায়, পাহাড়ে, ব্রিজে বেড়াতে যেতাম। আর তার সঙ্গে সঙ্গে ডিলানদের মতন লোকেদের জীবন আমাকে দারুণ ইন্সপায়ার করত। একটা সময় হঠাৎ মনে হলো, আরে প্রায় সব বড় বড় লোকেরাই তো রেবেল। হয় বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, নয় সামাজিক নিয়ম ভেঙেছে, বা এরকম কিছু না কিছু করেছে। ডিলানদের যুগটাই তো ঘর পালানোর, নিয়ম ভাঙার যুগ ছিল। 70sও কিন্তু 60s-এর অনেক ক্যারেক্টার ধরে রেখেছিল। আমি সেই পড়ে থাকা ক্যারেক্টার ধরে এগোচ্ছিলাম। একটা সময় বুঝলাম যে আমাকেও রেবেল হতে হবে, নিয়ম ভাঙতে হবে। সেই নিয়ম ভাঙার প্রথম স্টেপ হলো বাড়ি থেকে পালিয়ে যাওয়া। সেই পালিয়ে যাওয়াটা কিন্তু কোনো কষ্ট, কোনো অভিমান থেকে নয়, জাস্ট পালাতে হবে। সবাই তাই করেছে। একদিন বাবাকে বললাম যে স্কুলের বন্ধুরা বেড়াতে যাচ্ছি। এই নিপাট মিথ্যেটি বলে কোনো বন্ধুকে সঙ্গে না নিয়ে জয়সলমীরের ট্রেনে উঠে পড়লাম। পালানোর জায়গাটা জয়সলমীর বেছেছিলাম সোনার কেল্লা দেখব বলে নয়। আসলে সেই সময় আমি রাবণ হাত্তা বলে একটা বাজনা শুনে প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। শুধু জানতাম আমায় ওটা পেতে হবে, ওই বাজনা শুনতে হবে। কোথায় শুনবো, কার কাছ থেকে পাবো, কিচ্ছু জানি না। অনেক কাঠখড় পুড়িয়ে জানতে পারি এটা রাজস্থানে পাওয়া যায়। হুপের মাথায় পালিয়ে তো এলাম। বন্ধুরা টাটা করে স্টেশনে ছোট্ট বিন্দুর মতো মিলিয়ে যেতেই অল্প অল্প ভয় করতে শুরু করল। আর সেটা চরম প্যানিকের আকার নিল যখন রাত 3টের সময় ঘুটঘুটে অকল্প Sample complete. Ready to continue?